নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র গদ্য রাজবাহন চরিতম, যা মহাকবি দণ্ডী প্রণীত দশকুমার চরিতম কাব্যের অংশ বিশেষ। আমি আজকে তোমাদের সবিস্তারে আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনো। তো আজকে আমি প্রথমে আলোচনা করব কবি সম্বন্ধে, অর্থাৎ মহাকবি দণ্ডী। তোমরা জানো মহাকবি দণ্ডী সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একজন উল্লেখযোগ্য কবি। তিনি প্রথম গদ্যকাব্যের স্রষ্টা বা রচয়িতা। তার পূর্বে কোনো গদ্যকাব্যের পরিচয় পাওয়া যায়নি, তিনি প্রথম গদ্যকাব্য সৃষ্টি করেন। তো মহাকবি দণ্ডী তার রচিত অবন্তী সুন্দরী কথা নামক এক গ্রন্থ থেকে তার ব্যক্তি জীবনের কিছু পরিচয় পাওয়া যায়। মহাকবি দণ্ডী ছিলেন কৌশিক গোত্রীয়, তার পিতার নাম বীরদত্ত এবং মাতার নাম গৌরী দেবী। তিনি ছিলেন পল্লবরাজ নরসিংহ বর্মার সভাকবি। তার রচিত কাব্য হল দশকুমার চরিতম, অবন্তী সুন্দরী কথা এবং কাব্যাদর্শ। এই তিনটি তার রচনা। তবে ছন্দবিচিতি নামেও একটি গ্রন্থ তার রচনা বলে অনেকে মনে করেন, কিন্তু এর কোনো তথ্য প্রমাণ তেমন পাওয়া যায় না। তো যা হোক, এরপর আমরা জানবো মহাকবি দণ্ডীর শ্রেষ্ঠ কাব্য দশকুমার চরিতম সম্পর্কে। তো তোমরা মনে রাখবে যে মহাকবি দণ্ডী খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত তিনি বর্তমান ছিলেন। তো সেই সময়ে মালবরাজ মানসার এবং মগধরাজ রাজহংস, এই দুই রাজা ছিল প্রবল প্রতিপক্ষ। উভয়ের মধ্যে যুদ্ধ সংগঠিত হতো। তো কোনো এক সময় মালবরাজ মানসারের কাছে মগধরাজ রাজহংস পরাজিত হয়ে সস্ত্রীক বিন্দু পর্বতে আশ্রয় নেন। সেখানে মগধরাজ রাজহংসের এক পুত্র সন্তান জন্ম হয়, তার নাম হলো রাজবাহন। সেখানে মগধরাজ রাজহংসের আরো অন্যান্য মন্ত্রীপুত্ররা গিয়ে সমবেত হয়, অর্থাৎ সেখানে আরো 9 জন মন্ত্রীপুত্র রাজবাহনের সঙ্গে যোগ দেন। তো এই হলো 10 জন কুমার। তার মধ্যে রাজবাহনই হলো কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ প্রধান। তো এই 10 জন কুমার একসঙ্গে লেখাপড়া শেষ করে তারা কি করে, একদিন ভাগ্যান্বেষণে তারা দিগ্বিজয়ে বের হয়। সেই দিগ্বিজয়ে বের হয়ে তারা এক ব্রাহ্মণবেশী দস্যু কিরাতের সাক্ষাৎ পান। সেখানে সেই কিরাত রাজবাহনের সাহায্য প্রার্থনা করে। রাজবাহন তখন সেই বাকি 9 বন্ধুকে বসিয়ে রেখে কিরাতের সাহায্যার্থে তিনি চলে যান। আর এদিকে রাজবাহনের ফিরতে বিলম্ব দেখে বাকি 9 জন কুমার তাকে খোঁজার জন্য বিভিন্ন দিকে বেরিয়ে পড়েন। তারপর রাজবাহন সেখানে এসে দেখেন যে তার বন্ধুরা নেই। তারপর রাজবাহনও তাদেরকে খুঁজতে থাকে। অর্থাৎ ঘটনাচক্রে তারা পরস্পর এক সময় মিলিত হন। মিলিত হলে পরে এই 10 জন কুমারের জীবনে কি কি ঘটনা ঘটেছে তারা এক এক করে বলতে থাকেন। তো এই দশকুমার চরিতম হলো সেই 10 জন কুমারের অভিজ্ঞতা সম্পন্ন একটা আলেখ্যমালা, মানে কাহিনী। তো এই দশকুমার চরিতম কাব্য 3টে ভাগে বিভক্ত: পূর্ব পীঠিকা, তারপর মূল ভাগ, তারপর হলো উত্তর পীঠিকা। তো এই মূল ভাগে 8টা উচ্ছ্বাস আছে। সেই 8টা উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হলো রাজবাহন চরিতম। এবার আমরা জানবো মূল গদ্য রাজবাহন চরিতম সম্পর্কে। তো এই রাজবাহন চরিতম সম্পর্কে জানতে গেলে আমাদের পূর্বের একটা কাহিনী জানতে হবে, অর্থাৎ পূর্ব কাহিনীর সঙ্গে এই রাজবাহন চরিতম কাহিনীর একটা সম্পর্ক আছে। সেটা কি রকম? এই রাজবাহন চরিতম কাব্যের যিনি নায়ক রাজা রাজবাহন এবং নায়িকা অবন্তী সুন্দরী, এরা 2 জন পূর্বজন্মে একটা অপরাধ করেছিল। সেই অপরাধের ফলস্বরূপ এই কাহিনীটা তৈরি হয়েছে। তো আমাদের এই কাহিনীটা আজকে জানতে গেলে পূর্ব কাহিনীটা আগাম জানতে হবে, তাহলে আমরা এই কাহিনীটা আজকে সহজে বুঝতে পারবো। মনোযোগ দিয়ে শোনো। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে একসময় শাম্ব নামে এক রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম যজ্ঞবতী। তারা দুজনে এক সরোবরের তীরে বিহার করতে যান, মানে ঘুরতে যান। সেখানে গিয়ে রাজা একটি রাজহংসকে চোখ বন্ধ অবস্থায় একটা পদ্মের উপর বসে থাকতে দেখেন। তো তিনি কি করেন, কৌতূহল বশত ওই রাজহাঁসটিকে ধরে ওই পদ্ম মৃণালের ডাঁটা দিয়ে পা দুটি বেঁধে রানীকে
উপহার দেন, মানে রানীকে দেখান। তারপর দেখানোর পর তিনি বলেন যে এই রাজহংসটি এখন যেখানে খুশি সেখানে যাক, মানে তাকে ছেড়ে দিলেন। কিন্তু সেই অবস্থায় রাজহংস মানুষের কণ্ঠস্বরে কথা বলেন। তখন রাজহংস বলেন যে, রাজন, আমি একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, আমি এই পদ্মের উপর রাজহংস বেশে পরম আনন্দে ধ্যান করেছিলাম, আর সেই ধ্যানে আমি পরম সুখ অনুভব করেছিলাম, আর তুমি অহংকার বসে তাতে বাধা সৃষ্টি করেছ। তাই তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে বিয়োগ যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই কথা শোনার পর রাজা তার কাছে অনুনয় বিনয় করতে থাকেন। তখন সেই ব্রহ্মচারী বলেন যে, না, তোমাকে এই জন্মে সেই কষ্ট ভোগ করতে হবে না, আগামী জন্মে তোমাকে এই কষ্ট ভোগ করতে হবে। যেহেতু তুমি অল্প সময় অর্থাৎ 2 দণ্ড ধরে আমার এই পা বেঁধে রেখেছো, সেহেতু তোমাকে 2 মাস শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থাকতে হবে, এবং আগামী জন্মেও তোমরা রাজা রানী থাকবে। অর্থাৎ তুমি হবে রাজা রাজবাহন এবং যজ্ঞবতী হবে রানী অবন্তী সুন্দরী। তিনি এও বললেন যে তোমাদের এই জন্মের ঘটনা আগামী জন্মেও মনে থাকবে, অর্থাৎ আমরা যাকে বলি জাতিস্বর, পূর্বজীবনের ঘটনা তোমাদের মনে থাকবে, কথা বলে দিলেন। তো আজকে আমরা যে রাজবাহন চরিতম গদ্যখানি পড়তে যাচ্ছি, এটি হলো সেই রাজা শাম্ব এবং রানী যজ্ঞবতী এই জন্মে যে অপরাধ করেছিল, সেই অপরাধের ফলস্বরূপ এই কাহিনীটা তৈরি হয়েছে। আর এই কাহিনীর মধ্যে আমরা দেখতে পাবো যে রাজা রাজবাহন তিনিও 2 মাস শৃঙ্খলাবদ্ধ অবস্থায় পড়ে থাকেন এবং সেই বিরহ যন্ত্রণা ভোগ করেন। তো এবার আমরা আসি সেই মূল কাহিনীতে। কি করিয়া এই রাজবাহন চরিতম পাঠ্যটা স্টার্ট হলো আমি তোমাদের করে দিচ্ছি। তো এই জন্মে রাজা শাম্ব রাজবাহন রূপে জন্মগ্রহণ করে, আর রানী যজ্ঞবতী অবন্তী সুন্দরী রূপে জন্মগ্রহণ করে। অবন্তী সুন্দরীর পিতা হলেন মালবরাজ মানসার, আর রাজবাহনের পিতা হলেন মগধরাজ রাজহংস, এবং তার মাতা হলেন বসুমতী। তো যেহেতু মালবরাজ মানসারের সঙ্গে মগধরাজ রাজহংসের একটা বৈরী সম্পর্ক, একটা শত্রুতা, প্রতিপক্ষ, ঠিক সে কারণে রাজকুমার রাজবাহন তিনি ওই মালবরাজ মানসারের রাজধানীতে প্রবেশ করেন একজন ঐন্দ্রজালিকের সাহায্য নিয়ে। বিদ্বেশ্বর নামে একজন ঐন্দ্রজালিক ছিল, তার সহযোগিতা নিয়ে তিনি অবন্তী সুন্দরীর কক্ষে প্রবেশ করেন। তো অবন্তী সুন্দরীর কক্ষে প্রবেশ করে রাজা রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শোনান। এখান থেকেই আমাদের এই কাব্যটি স্টার্ট। তো তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত আবার কি? এখান থেকে স্টার্ট হয়। চতুর্দশ মানে 14টা ভুবন, মানে পৃথিবী বা লোক আমরা যাকে বলি, এগুলো সমার্থক শব্দ। মানে ঊর্ধ্ব লোকে আছে 7টা ভুবন, অধোলোকে আছে 7টা ভুবন, এই হলো চতুর্দশ ভুবন। তো ঊর্ধ্ব দিকে 7টা ভুবন কি কি? ভূ, ভুব, স, মহ, জন, তপ, সত্য, এই হলো 7টা। আর নিচের দিকে আবার 7টা ভুবন আছে, সেগুলোর নাম কি কি? অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল, এই হলো 7টা। এই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত রাজা রাজবাহন পুরাণ, ভাগবত, মহাভারত বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে তিনি অবন্তী সুন্দরীকে একটি মনোমুগ্ধকর কাহিনী শোনান। তো এই কাহিনী শোনার পর অবন্তী সুন্দরীর কেমন লাগলো, তিনি কি বললেন, তা দিয়ে আমাদের গদ্য স্টার্ট। এবার আমি রাজবাহন চরিতম আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো। দেখো গদ্য রাজবাহন চরিতম। আজকের এই গদ্যটি আমি তোমাদের দেবনাগরী হরফে পড়িয়ে দিচ্ছি, কারণ তোমাদের দেবনাগরী হরফ প্র্যাকটিস না করলে পরবর্তীতে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র বুঝতে অসুবিধা হবে। কারণ প্রশ্নপত্রের অধিকাংশই এই পাঠ্যাংশ থেকে লাইন তুলে দেওয়া থাকে এবং সেগুলো দেবনাগরী হরফেই থাকে। তো শুরুতে আমাদের তাই দেবনাগরী হরফ দিয়েই পড়া উচিত। আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও পরে কিন্তু অনেকটা সহজ হবে। দেখো আমি করিয়ে দিচ্ছি, প্রথমে অর্থগুলো করে দিচ্ছি, তারপর বঙ্গানুবাদও করে দিচ্ছি। দেখো, শ্রুতা তু, শ্রুতা মানে শুনে, তু মানে কিন্তু, ভুবন বৃত্তান্ত মুত্তমাঙ্গনা,
এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে ভুবন বৃত্তান্তম যোগ উত্তমাঙ্গনা। ভুবন বৃত্তান্তম মানে চতুর্দশ ভুবন বৃত্তান্ত, যেটা আমি তোমাদের কাহিনীতে বলেছিলাম। তারপরে উত্তমাঙ্গনা মানে রমণী শ্রেষ্ঠা অর্থাৎ অবন্তী সুন্দরী। তারপর বিস্ময় বিকশিতাক্ষী, এর অর্থ হলো বিস্ময়ে অভিভূত চোখে। সস্মিতমিদম অভাসত, এই শব্দটাকে ভাঙলে হবে সস্মিতম যোগ ইদম যোগ অভাসত। সস্মিতম মানে একটু হেসে, ইদম মানে এই, অভাসত মানে বললেন। তাহলে পুরো লাইনটির অর্থ কি দাঁড়াচ্ছে, যে রমণী শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী তার প্রিয়তম রাজবাহনের কাছ থেকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনে বিস্ময়ে অভিভূত চোখে স্মিত হেসে বললেন। তারপর দেখো, দ্বৈত মানে প্রিয়তম, তৎপ্রসাদাৎ অদ্য, এই শব্দটাকে ভাঙলে হবে তৎপ্রসাদাৎ অদ্য মানে তোমার অনুগ্রহে আজ, অদ্য মানে আজ, মে মানে আমার, চরিতার্থা মানে সার্থক হলো, শ্রোত্রবৃত্তি মানে কর্ণেন্দ্রিয়। তো কি দাঁড়ালো, যে হে প্রিয়তম, তোমার অনুগ্রহে আজ আমার কর্ণেন্দ্রিয় যেন সার্থকতা লাভ করলো। তারপর দেখো, অদ্য, অদ্য মানে আজ, মে মানে আমার, মনসী মানে মনে, তমপহস্তয়া, এটাকে সন্ধি করলে হবে তমপহ যোগ তয়া। তমপহ মানে অন্ধকার রূপ অজ্ঞান নাশকারী, তয়া মানে তোমার দ্বারা, দত্ত মানে প্রদত্ত হলো, জ্ঞান প্রদীপ মানে জ্ঞানের প্রদীপ। তাহলে এর বাংলা অনুবাদ কি দাঁড়াচ্ছে, যে আজ তোমার অনুগ্রহে আমার মনে অন্ধকার বিনাশকারী জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হলো। তারপর দেখো, পক্কম ইদানিম, এই শব্দটাকে ভাঙলে হবে পক্কং যোগ ইদানিম। পক্কম মানে পরিণত হলো, ইদানিম মানে এখন। তৎ পাদপদ্ম পরিচরিয়া, তৎ মানে তোমার, পাদপদ্ম মানে চরণ কমল, পরিচর্যা মানে পরিচর্যা করা, ফলম মানে ফল। তাহলে এই লাইনটার বাংলা অনুবাদ কি দাঁড়াচ্ছে, যে আজ তোমার চরণ কমল পরিষেবার ফল পরিণত হলো। তারপর পরের বাক্য, অশ্ব, অশ্ব মানে এর, চ মানে এবং, তৎ মানে তোমার, প্রসাদস্য মানে অনুগ্রহের, কিমুপকৃত্য, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে কিম যোগ উপকৃত্য। কিম মানে কি, উপকৃত্য মানে উপকার, প্রত্যুপকৃতবতী মানে প্রতিদান স্বরূপ, ভবেয়ম মানে করব। বাক্যটির অর্থ হলো, কিন্তু কোন উপকার করে আমি তোমার এই অনুগ্রহের প্রতিদান দিতে সমর্থ হব। তারপরের বাক্য দেখো, অভবদীয়ম হি মানে অদেয় নেই, নৈব মানে নেই, কিঞ্চিত মানে কিছুই, মত সম্বন্ধম মানে আমার সম্বন্ধে। তাহলে এই বাক্যের বাংলা অনুবাদ কি দাঁড়াচ্ছে, যে আমার সম্বন্ধে তোমাকে অদেয় কিছুই নেই। ইতি জল্পন্তি মানে এইরূপ বলতে বলতে, প্রিয় রসি, এই শব্দটাকে সন্ধি করলে হবে প্রিয় যোগ উরসি, অর্থাৎ প্রিয় মানে প্রিয়তমের, উরসি মানে বুকে। রূঢ় রাগ রসিতং প্রবল অনুরাগে মোহিত, চক্ষু মানে নয়ন, উল্লাসয়ন্তী মানে উদ্ভাসিত করে, সুস্বাপ মানে ঘুমিয়ে পড়লেন। তাহলে এই বাক্যটার বাংলা অনুবাদ কি দাঁড়াচ্ছে, যে এইরূপ বলতে বলতে অবন্তী সুন্দরী প্রবল অনুরাগে মোহিত, নয়ন উদ্ভাসিত করে প্রিয়তমের বুকে নিদ্রামগ্ন হলেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের অংশ পরের ভিডিওয়ে আলোচনা হবে। চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।